আচ্ছা, গরমের দিনে ফ্রিজ খুলে ওই ঠান্ডা জল বা ধরুন এসি চালিয়ে ঘরটা জুড়িয়ে নেওয়ার মধ্যে একটা দারুণ আরাম আছে, তাই না? একদম। কিন্তু এই ঠান্ডাটা ঠিক কিভাবে তৈরি হয়? মানে এর পেছনের কৌশলটা কি? হুম। আজ আমরা থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের এই মজার দুনিয়াটাতে একটু ঢুকব। মানে জানবো রেফ্রিজারেশন বা ঠান্ডা করার পদ্ধতিটা কি। হ্যাঁ, আর তার সাথে বাতাসের নানা ধর্ম, মানে সাইক্রোমেট্রি আর এয়ার কন্ডিশনিং এর মূল কথাগুলো। ঠিক, লক্ষ্য হলো এই বিষয়গুলো যতটা সম্ভব সহজে বুঝে নেওয়া। ঠিক তাই। দেখুন, রেফ্রিজারেশন মানে হলো কোনো একটা নির্দিষ্ট জায়গাকে তার চারপাশের পরিবেশের থেকে কম তাপমাত্রায় রাখা। আচ্ছা। এটা করতে হলে সেখান থেকে ক্রমাগত তাপ সরিয়ে ফেলতে হয়। ব্যাপারটা অনেকটা ধরুন ক্লাবের বাউন্সার যেমন অবাঞ্ছিত ভিড় সরিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, ঠিক। রেফ্রিজারেশন সিস্টেমও ঠিক তেমন করে অবাঞ্ছিত তাপটাকে সরিয়ে দেয় ঠান্ডা রাখার জায়গাটা থেকে। বাহ, বেশ মজার তুলনা তো। আচ্ছা, এই যে তাপ সরানোর ক্ষমতা, এটা এটা মাপা হয় কিভাবে? দুটো টার্ম খুব শুনি, টিআর আর সিওপি। হ্যাঁ, ঠিক বলেছেন। প্রথমটা হলো টন অফ রেফ্রিজারেশন বা টিআর। এটা আসলে বোঝায় কি হারে তাপ সরানো হচ্ছে। কি হারে? আচ্ছা। ধারণাটা এরকম যে ১ টন বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসে ২৪ ঘন্টায় গলাতে যে পরিমাণ তাপ লাগে, সেই হারে তাপ সরাতে পারলেই তাকে বলে ১ টিআর। ওহ, বেশ একটা বড়সড় হিসেব। আর সিওপিটা? হ্যাঁ, আর দ্বিতীয়টা হলো কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স বা সিওপি। এটা রেফ্রিজারেটর বা হিট পাম্প কতটা দক্ষতার সাথে কাজ করছে সেটা মাপে। দক্ষতার মাপকাঠি। একদম। সহজ কথায় কতটা ঠান্ডা করতে পারল, মানে দরকারি ফলটা কি, আর তার জন্য কতটা শক্তি বা কাজ দিতে হলো, মানে ইনপুটটা কি, তার অনুপাত। মানে সিওপি ইজ ইকুয়াল টু কি পেলাম, কি দিলাম, এরকম। ঠিক ধরেছেন। মনে রাখার জন্য এটা খুব ভালো। ধরুন একটা সাধারণ ফ্রিজের সিওপি হয়তো ৩ বা ৪-এর কাছাকাছি হয়। তার মানে? করাতে পারে। সিওপি যত বেশি হবে যন্ত্রটা ততই বিদ্যুৎ সাশ্রয়ী, বুঝলেন তো? তার মানে সিওপি দেখেই বোঝা যায় কোনটা বেশি এনার্জি এফিশিয়েন্ট। দারুণ। আচ্ছা, এই তাপ সরানো বা ঠান্ডা করার কাজটা সিস্টেমের ভেতরে ঠিক কিভাবে হয়? মানে কোনো বিশেষ জিনিস কি লাগে এর জন্য? অবশ্যই লাগে। এর জন্য একটা বিশেষ কার্যকরী পদার্থ লাগে, তরল বা গ্যাসও হতে পারে। এটাকে বলে রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্ট? হ্যাঁ, এই রেফ্রিজারেন্টটাই সিস্টেমের মধ্যে ঘুরে ঘুরে এক জায়গা থেকে তাপ শুষে নেয় আর অন্য জায়গায় গিয়ে সেই তাপটা ছেড়ে দেয়। আচ্ছা। একটা ভালো রেফ্রিজারেন্টের কিছু দরকারি গুণ থাকতে হয়, যেমন ধরুন এটা বিষাক্ত বা দাহ্য হলে চলবে না। নিরাপত্তার ব্যাপার। ঠিক। পরিবেশের ক্ষতিও কম করতে হবে আর তাপ আদান প্রদান করার ক্ষমতাও ভালো হতে হবে। আজকাল যেমন ধরুন এইচএফসি হাইড্রোফ্লুরোকার্বন জাতীয় রেফ্রিজারেন্ট ব্যবহার হয়। তাহলে যদি একটু গুছিয়ে নিই, ঠান্ডা করার মূল ধারণাটা আর তার ক্ষমতা মাপার উপায়গুলো কি কি মনে রাখব? মূল ধারণাটা হলো তাপকে এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় ফেলা, আর ক্ষমতা মাপা হয় টিআর দিয়ে, মানে কত দ্রুত সরাচ্ছে, আর সিওপি দিয়ে, মানে কতটা দক্ষতার সাথে সরাচ্ছে। আর এই পুরো কাজটা যে করে সে হলো রেফ্রিজারেন্ট। পরিষ্কার হলো ব্যাপারটা। এবার যদি একটু রেফ্রিজারেশন সাইকেল বা চক্রগুলোর দিকে যাই, শুনেছি কয়েক রকমের পদ্ধতি আছে। হ্যাঁ, মূলত দুটো পদ্ধতি বেশি পরিচিত। একটা হলো এয়ার রেফ্রিজারেশন সাইকেল। এয়ার রেফ্রিজারেশন? হ্যাঁ, এর একটা উদাহরণ হলো বেল কোলম্যান সাইকেল। এখানে বাতাসকেই রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহার করা হয়, মানে বাতাসের অবস্থার কোনো পরিবর্তন হয় না। ওহ, বাতাস দিয়েই ঠান্ডা করা? হ্যাঁ, এটা গ্যাস পাওয়ার সাইকেলের ঠিক উল্টো পথে চলে। যেমন ধরুন প্লেনের ক্যাবিন ঠান্ডা রাখতে এটা খুব কাজে লাগে। ইঞ্জিনিয়াররা পিভি বা টিএস ডায়াগ্রাম দিয়ে এর বিশ্লেষণ করেন। ও, প্লেনের ভেতরের ঠান্ডার রহস্য তাহলে এটা। ইন্টারেস্টিং। আর অন্য পদ্ধতিটা, যেটা আমাদের বাড়ির ফ্রিজ বা এসিতে বেশি চলে? সেটা হলো ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন বা ভিসিআর সাইকেল। এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ভিসিআর? হ্যাঁ, এখানে রেফ্রিজারেন্টের অবস্থার পরিবর্তন হয়, মানে ফেজ চেঞ্জ ঘটে। তরল থেকে গ্যাস হয়, আবার গ্যাস থেকে তরল হয়। অবস্থার পরিবর্তন? ঠিক। আর এই পরিবর্তনের মাধ্যমেই তাপ শোষণ আর বর্জন করা হয়। এর 4টে প্রধান অংশ আছে। কি কি? এক হলো কম্প্রেসর। এটা রেফ্রিজারেন্টের চাপ আর তাপমাত্রা দুটোই বাড়ায়।
2 হলো কনডেন্সার। এটা গরম গ্যাসীয় রেফ্রিজারেন্টকে ঠান্ডা করে তরলে আনে আর তাপটা বাইরে ফেলে দেয়। আচ্ছা। 3 নম্বর হলো এক্সপ্যানশন ভালভ। এটা উচ্চ চাপের তরল রেফ্রিজারেন্টের চাপ হঠাৎ করে কমিয়ে দেয়, ঠান্ডা করে তোলে। আর 4? আর 4 নম্বর হলো ইভ্যাপোরেটর। এখানেই আসল ঠান্ডাটা তৈরি হয়। মানে ওই কম চাপের ঠান্ডা রেফ্রিজারেন্ট চারপাশ থেকে তাপ শুষে নেয় আর গ্যাসে পরিণত হয়। অনেকটা আমাদের ঘাম শুকিয়ে শরীর ঠান্ডা হওয়ার মতো, তাই না? একদম, কিছুটা সেরকমই। ওয়াটার কুলার, আমাদের বাড়ির ফ্রিজ, আইস প্ল্যান্ট, কোল্ড স্টোরেজ সবেতেই এই ভিসিআর সাইকেল ব্যবহার হয়। দারুণ। তাহলে এই দুটো চক্রের মধ্যে প্রধান ফারাকটা কি দাঁড়ালো? এয়ার আর ভেপার কম্প্রেশন? মূল পার্থক্য হল রেফ্রিজারেন্টটা কি আর তার অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা। এয়ার রেফ্রিজারেশনে বাতাসি রেফ্রিজারেন্ট, তার অবস্থার পরিবর্তন হয় না। আর ভিসিআরে? ভিসিআরে একটা বিশেষ রেফ্রিজারেন্ট লাগে, যার অবস্থার পরিবর্তন হয়, মানে তরল থেকে গ্যাস আর গ্যাস থেকে তরল। আর সাধারণত এটাই বেশি কার্যকরী। বেশ। এই যে ঠান্ডা বাতাসের কথা হচ্ছে, সেই বাতাসের নিজের ভেতরের খবর, মানে তার ধর্মগুলো জানাটাও তো জরুরি নিশ্চয়ই। এখানে কি সাইক্রোমেট্রির ব্যাপারটা আসে? একদম ঠিক। সাইক্রোমেট্রি হল মানে ভেজা বাতাস বা ময়েস্ট এয়ার, সোজা কথায় শুকনো বাতাস আর জলীয় বাষ্পের যে মিশ্রণ, তার ধর্ম নিয়ে আলোচনা। ভেজা বাতাস। এখানে কয়েকটা জরুরি জিনিস বুঝতে হয়। যেমন ধরুন, বাতাসের তাপমাত্রা মাপার নানা রকম ধরন আছে। যেমন? সাধারণ থার্মোমিটার যেটা মাপে, সেটা হলো ড্রাই বাল্ব টেম্পারেচার বা ডিবিটি। আচ্ছা, সাধারণ তাপমাত্রা। হ্যাঁ, এবার থার্মোমিটারের মাথায় যদি একটা ভেজা কাপড় জড়িয়ে দেওয়া হয়, তখন বাষ্পীভবনের জন্য তাপমাত্রাটা একটু কমে যায়। সেই রিডিংটা হলো ওয়েট বাল্ব টেম্পারেচার বা ডব্লিউবিটি। এটা বাতাসের আর্দ্রতার একটা আভাস দেয়। ইন্টারেস্টিং। আর ডিউ পয়েন্ট, শিশিরাঙ্ক যাকে বলে? হ্যাঁ, ডিউ পয়েন্ট টেম্পারেচার বা ডিপিটি হলো সেই তাপমাত্রা যেখানে ঠান্ডা হতে হতে বাতাস আর জলীয় বাষ্প ধরে রাখতে পারে না, তখন জলীয় বাষ্প ঘনীভূত হতে শুরু করে, মানে শিশির জমে আর কি। বুঝেছি। তাপমাত্রা ছাড়াও তো আর্দ্রতা বা কতটা জলীয় বাষ্প আছে সেটা জানাটাও জরুরি। অবশ্যই, তার জন্য দুটো টার্ম খুব ব্যবহার হয়। একটা হলো রিলেটিভ হিউমিডিটি বা আরএইচ। আরএইচ মানে আপেক্ষিক আর্দ্রতা। ঠিক, এটা শতকরায় বলে দেয় যে বাতাসে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতার কতটা আছে, মানে বাতাস কতটা ভেজা। আর অন্যটা? অন্যটা হলো স্পেসিফিক হিউমিডিটি বা এসএইচ। এটা আরও নির্দিষ্ট, মানে প্রতি কেজি শুকনো বাতাসে ঠিক কত কেজি জলীয় বাষ্প আছে সেই পরিমাণটা। ও, অনেকগুলো প্যারামিটার তো। হ্যাঁ, আর এই সব ধর্মগুলোকে একসাথে একটা গ্রাফ বা চার্টে দেখানো হয়। সেটাকে বলে সাইক্রোমেট্রিক চার্ট। এটা অনেকটা বাতাসের সব গুণের একটা মানচিত্রের মতো। তার মানে এয়ার কন্ডিশনিং বা এসি ঠিকঠাকভাবে ডিজাইন করতে বা চালাতে গেলে এই সাইক্রোমেট্রির জ্ঞানটা খুব দরকারি। একেবারে। এয়ার কন্ডিশনিং মানে তো শুধু ঠান্ডা করা নয়। ঠিক। এর আসল মানে হল কোনো একটা বন্ধ জায়গার তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের শুদ্ধতা, এমনকি তার চলাচল, এই সব কিছু নিয়ন্ত্রণ করে একটা আরামদায়ক পরিবেশ তৈরি করা। অনেকগুলো কাজ একসাথে। হ্যাঁ, উইন্ডো এসি, স্প্লিট এসি, সেন্ট্রাল এসি, এরকম নানা রকম সিস্টেম আছে। আর এসি কিছু নির্দিষ্ট কাজ করে। যেমন ধরুন সেন্সিবল কুলিং, মানে শুধু তাপমাত্রা কমানো। শুধু টেম্পারেচার কন্ট্রোল। হ্যাঁ, আমার ধরুন ডিহিউমিডিফিকেশন, মানে জলীয় বাষ্প কমানো, আর্দ্রতা কমানো। আচ্ছা। অনেক সময় এই দুটো কাজ একসাথেই করতে হয়। সাইক্রোমেট্রিক চার্টে এই বিভিন্ন প্রক্রিয়াগুলো, যেমন ঠান্ডা করা বা আর্দ্রতা কমানো, এগুলো লাইন এঁকে দেখানো যায়, যা সিস্টেম ডিজাইন আর বিশ্লেষণে খুব সাহায্য করে। তাহলে বাতাসের ধর্ম নিয়ন্ত্রণ করার এই যে বিজ্ঞান মানে সাইক্রোমেট্রি আর তার মূল পদ্ধতিগুলো কি কি, এটা তাহলে মনে রাখতে হবে, তাই তো? একদম। আজকের এই আলোচনাটা আমার মনে হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য খুবই কাজের হবে। আশা করা যায়। এই বিষয়গুলো তো শুধু পরীক্ষায় পাশের জন্য নয়, ভবিষ্যতে এইচভ্যাক মানে হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং ফিল্ডে কাজ করতে গেলে। হুম, একদম। বা ধরুন কিভাবে আরও কম শক্তি খরচ করে ঠান্ডা করা যায়, মানে এনার্জি এফিসিয়েন্সি, যা পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য এখন খুব জরুরি। এসব ভাবতে গেলে ভিতটা মজবুত হওয়া দরকার। ঠিক। আর রোজকার জীবনে যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করছি, সেগুলো কিভাবে কাজ করে সেটাও তো বোঝা যায়।
ঠিক, আর শেখাটা কিন্তু এখানেই শেষ নয়। এটা তো সারা জীবনের, তাই না? অবশ্যই। আর ভবিষ্যতের দিকে তাকালে একটা প্রশ্ন কিন্তু মনে আসে। কি বলুন তো? এই যে জলবায়ু পরিবর্তনের একটা বড় সমস্যা আমাদের সামনে, এর মোকাবেলার আমাদের ঠান্ডা করার প্রযুক্তিও কি পাল্টাবে? মানে ভবিষ্যতে কি সম্পূর্ণ নতুন কোনো পরিবেশ বান্ধব উপায় আসবে শীতলীকরণের? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, ভবিষ্যতে এমন শীতলীকরণ প্রযুক্তি কেমন হতে পারে যা আমাদের গ্রহকে সুরক্ষিত রেখেও আমাদের আরাম দেবে, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে।